স্টুডেন্টস ক্লাস 11 পলিটিক্যাল সায়েন্সের কোশ্চেন অ্যান্সার দিয়ে দিচ্ছি আজকে। দেখো, লিখিত ও অলিখিত সংবিধানের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। এটা 8 নম্বর প্রশ্ন। আর তোমরা এটাকে অনেকেই বলেছে স্যার এটা দিই, সেজন্য দিয়ে দিচ্ছি, এবং এটা তোমাদের কথা মতো পিডিএফ আকার দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্সে দেখবে তার লিঙ্ক দেওয়া থাকবে। দেখো, লিখিত ও অলিখিত সংবিধানের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। প্রথমে এটা কি জিনিস, লিখিত আর অলিখিত সংবিধান, সেটা বুঝতে হবে। যখন রাষ্ট্রের শাসন কার্য পরিচালনা সংক্রান্ত নিয়মাবলী কোনো সংবিধান সভা বা কনভেনশন দ্বারা দলিল আকারে লিপিবদ্ধ থাকে, তখন সেই সংবিধানকে লিখিত সংবিধান বলে। আর যদি রাষ্ট্রের শাসনকার্য পরিচালনা সংক্রান্ত নিয়মাবলী সংবিধান সভা বা কনভেনশন দ্বারা লিপিবদ্ধ না হয়ে প্রথা, রীতিনীতি, আইন, বিচারালয়ের রায় ইত্যাদির উপর ভিত্তি করে গড়ে ওঠে, তাকে অলিখিত সংবিধান বলে। আমাদের পৃথিবীতে বিভিন্ন দেশে দেখবে লিখিত সংবিধান আছে, আমাদের যেমন লিখিত সংবিধান, আবার ইংল্যান্ডের অলিখিত সংবিধান, ঠিক আছে, এরকম লিখিত অলিখিত সংবিধান আছে। এবার দেখো, লিখিত অলিখিত সংবিধানের মধ্যে নিম্নলিখিত পার্থক্য দৃষ্টি হয়। এই পার্থক্যটা কি? এক হচ্ছে উৎপত্তিগত পার্থক্য। এই পয়েন্টগুলো তোমরা লিখে দেবে। উৎপত্তিগত পার্থক্য, স্পষ্টতার ক্ষেত্রে পার্থক্য, সংশোধন পদ্ধতির ক্ষেত্রে পার্থক্য, নাগরিক অধিকার রক্ষার ক্ষেত্রে পার্থক্য, তারপরে বিচার বিভাগের প্রাধান্যের ক্ষেত্রে পার্থক্য, মর্যাদার ক্ষেত্রে পার্থক্য, যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থায় উপযোগিতার ক্ষেত্রে পার্থক্য। কোনো সংবিধানই সম্পূর্ণ লিখিত বা অলিখিত নয়। এই পয়েন্টগুলো লিখলেও তোমরা একটা নাম্বার পাবে। পয়েন্টগুলো লিখে নেবে, তারপরে নিজেরা ব্যাখ্যা করতে পারবে দেখি শুনলেই। দেখো, প্রথমে হচ্ছে 1 নাম্বার উৎপত্তিগত পার্থক্য। লিখিত সংবিধান সাধারণত সংবিধান সভা বা কনভেনশন দ্বারা সৃষ্ট। মানে লিখিত সংবিধান কি, সংবিধান সভা বা কনভেনশন তাদের দ্বারা তৈরি হয় এবং তারাই এটাকে সৃষ্টি করেন এবং তারা লিপিবদ্ধ করেন। অন্যদিকে অলিখিত সংবিধান প্রথা, রীতিনীতি, বিচারালয়ের রায়, আইনসভা প্রণীত আইন প্রভৃতির ওপর ভিত্তি করে গড়ে ওঠে। 2 হচ্ছে স্পষ্টতার ক্ষেত্রে পার্থক্য। লিখিত সংবিধানে শাসন কার্য পরিচালনা সংক্রান্ত নিয়মাবলী লিখিত আকারে থাকে বলে এরূপ সংবিধান স্পষ্ট, স্বচ্ছ হয়। যেহেতু লিখিত আছে, সবাই জানতে পারছে কি লেখা আছে, সবাই দেখতে পাচ্ছে, তাহলে এগুলো কি হয়, সংবিধান স্পষ্ট, স্বচ্ছ হয়। কিন্তু অলিখিত সংবিধানে শাসন কার্য পরিচালনা সংক্রান্ত নিয়মাবলী কোনো নির্দিষ্ট দলিলে লিপিবদ্ধ থাকে না বলে এরূপ সংবিধান অস্পষ্ট হয়। কোনো নির্দিষ্ট দলিলে লিপিবদ্ধ নয়, তাহলে বিভিন্ন জন সংবিধানের বিভিন্ন রকম ব্যাখ্যা করেন, তাহলে কি সেটা অস্পষ্ট হয়ে দাঁড়ায়। 3 হচ্ছে সংশোধন পদ্ধতির ক্ষেত্রে পার্থক্য। লিখিত সংবিধান প্রধানত দুষ্পরিবর্তনীয় হয়। দেখবো আমরা সুপরিবর্তন সংবিধানের মধ্যে পার্থক্য এই ভিডিওটা আগেটাই দিয়েছি। লিখিত সংবিধান প্রধানত সুপরিবর্তনীয়, এই সুপরিবর্তনও হয় না। লিখিত সংবিধান দুষ্পরিবর্তন, মানে লিখিত সংবিধানকে দুরকমই হয়, সুপরিবর্তন দুষ্পরিবর্তন দুরকমই হয়, কিন্তু সাধারণত বা প্রধানত দুষ্পরিবর্তনীয় হয়। অন্যদিকে অলিখিত সংবিধান সুপরিবর্তনীয় হয়। অলিখিত সংবিধান যেহেতু লিখিত থাকে না, সেজন্য এটা পরিবর্তন করা খুব সহজ, এজন্য এটা সুপরিবর্তনীয়। 4 হচ্ছে নাগরিক অধিকার রক্ষার ক্ষেত্রে পার্থক্য। লিখিত সংবিধানে সরকার সহজে স্বৈরাচারী হতে পারে না বলে নাগরিক অধিকার সুরক্ষিত থাকে। লিখিত সংবিধানে সরকারকে কিছু করার থাকে না, লিখিত আছে যেহেতু, লিপিবদ্ধ আকার আছে, সরকার সহজে নাগরিক অধিকার হস্তক্ষেপ করতে পারে না এবং সরকার স্বৈরাচারী হতে পারে না। কিন্তু অলিখিত সংবিধানে সরকার স্বৈরাচারী হতে পারে বলে নাগরিক অধিকার ক্ষুণ্ণ হতে পারে। অলিখিত সংবিধানে প্রথা, রীতিনীতি এগুলোর উপর ভিত্তি করে হয়তো, তাহলে অলিখিত সংবিধানে সরকার অনেক সময় স্বৈরাচারী হতে পারে এবং নাগরিক সরকার যখনই স্বৈরাচারী হবে তখন নাগরিক অধিকার ক্ষুণ্ণ হবে। সেজন্য বলছে অলিখিত সংবিধানে সরকার স্বৈরাচারী হতে পারে বলে নাগরিক অধিকার ক্ষুণ্ণ হতে পারে। 5 হচ্ছে দেখো, বিচার বিভাগের প্রাধান্যের ক্ষেত্রে পার্থক্য। লিখিত সংবিধানে বিচার বিভাগের প্রাধান্য থাকে, কারণ সংবিধানকে রক্ষা ও ব্যাখ্যার সকল দায়িত্ব প্রদান করা হয়েছে বিচার বিভাগের উপরে। অন্যদিকে অলিখিত সংবিধানে বিচার বিভাগের পরিবর্তে আইনসভার প্রাধান্য পরিলক্ষিত হয়। এরূপ সংবিধান সুপরিবর্তনীয় হওয়ায় আইনসভা সহজেই সংবিধান সংশোধন করতে পারে। লিখিত সংবিধান যখন হবে তখন সেটা বিচার বিভাগের প্রাধান্য থাকবে, কারণ বিচার বিভাগ সংবিধান বহির্ভূত কোনো কাজ করলে বিচার বিভাগ সেটাকে সংবিধান অনুযায়ী কাজ করতে পারে। তাদের সংবিধানকে রক্ষা এবং সংবিধানের কি কি কোনো সমস্যা, ব্যাখ্যা সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সংবিধানে সেই বিচার বিভাগ সেটার ব্যাখ্যা দিতে পারে। কিন্তু যখনই অলিখিত হবে তখন আর সেই সংবিধানকে ব্যাখ্যা দেওয়ার কথা থাকছে না, তখন আইনসভার প্রাধান্য পরিলক্ষিত হয়। ঠিক আছে, এই জন্য এরূপ সংবিধান সুপরিবর্তন হয়, আইনসভা সহজে সংবিধান সংশোধন করতে পারে। যেহেতু সুপরিবর্তন, তাহলে আইনসভা সহজে এটাকে সংশোধন করতে পারে।
হচ্ছে মর্যাদার ক্ষেত্রে পার্থক্য। লিখিত সংবিধান প্রধানত দুষ্পরিবর্তন হয়, এরূপ সংবিধানকে সহজে পরিবর্তন করা যায় না বলে এরূপ সংবিধানের বিশেষ মর্যাদা থাকে। যেহেতু লিখিত আকার আছে তার মর্যাদাই আলাদা, কারণ এটা সহজে পরিবর্তনও করা যায় না, খুবই দুষ্পরিবর্তনীয়। পক্ষান্তরে অলিখিত সংবিধান অনমনীয় হয়, বারংবার পরিবর্তনের ফলে এরূপ সংবিধান তার নিজস্বতা হারায়। এ কারণে এরূপ সংবিধানের মর্যাদা কমায়। মানে অলিখিত সংবিধান পরিবর্তন হতে হতে এমন একটা জায়গায় যায় যে সংবিধানের মূল আদর্শ থেকে বিচ্যুত হওয়ার সম্ভাবনা থেকে যায়। এই জন্য এই অলিখিত সংবিধান অনমনীয় হয়, বারংবার পরিবর্তন হয়, ফলে এরূপ সংবিধান তার নিজস্বতা হারায়, এবং নিজস্বতা হারানোর ফলে যে সংবিধান নিজস্বতা হারিয়ে ফেলেছে সেই সংবিধানের মর্যাদাও কমে যায় অটোমেটিক। এই কারণে এরূপ সংবিধানের মর্যাদা কম হয়। সাত হচ্ছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার উপযোগিতার ক্ষেত্রে পার্থক্য। এই যে আমাদের ভারতবর্ষ যেমন যুক্তরাষ্ট্র, আমাদের কেন্দ্রে এক সরকার থাকতে পারে, রাজ্যগুলোতে আলাদা সরকার থাকতে পারে, কিন্তু দুজনের মধ্যে তালমিল থাকে আর কি। লিখিত সংবিধানে শাসন কার্য পরিচালনা সংক্রান্ত সমস্ত নিয়মাবলী লিপিবদ্ধ থাকে, এবং এরূপ সংবিধান অনমনীয় বলে যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থার পক্ষে উপযোগী হয়। মানে কেন্দ্র রাজ্যের মধ্যে কী ক্ষমতা, কোন বিষয়ে কী রকম ক্ষমতা, সব কিন্তু সংবিধানে লিপিবদ্ধ থাকে। এই জন্য লিখিত সংবিধানে শাসন কার্য পরিচালনা সংক্রান্ত সমস্ত নিয়মাবলী লিপিবদ্ধ থাকার ফলে কী হয়, এই সংবিধান অনমনীয় বলে, এবং অনমনীয় একে তো লিপিবদ্ধ থাকে, তারপরে সংবিধান অনমনীয়, সেজন্য কি হয়, যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থার পক্ষে উপযোগী হয়। অন্যদিকে অলিখিত সংবিধান নমনীয় হয়, কেন্দ্রীয় সরকার সহজে রাজ্য সরকারের উপর হস্তক্ষেপ করতে পারে বলে এরূপ সংবিধান যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থার পক্ষে অনুপযোগী। কারণ কোনো লিখিত তো নেই, তাহলে প্রথা নীতি এগুলো করে কেন্দ্রীয় সরকার সহজে রাজ্য সরকারের উপর হস্তক্ষেপ করে, রাজ্য সরকারের কাজের উপরে হস্তক্ষেপ করতে পারে। এই জন্য কি এই সংবিধান যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থার পক্ষে ভালো না, অনুপযোগী। আর হচ্ছে কোনো সংবিধানই সম্পূর্ণ লিখিত বা অলিখিত না। এটা একটা মূল পয়েন্ট, যে কোনো সংবিধানে কিন্তু সম্পূর্ণ লিখিত বা অলিখিত হয় না, সে সুপরিবর্তন হয়, দুষ্পরিবর্তন হয়, আর লিখিত আর অলিখিত প্রত্যেকটার কিছুটা লিখিত, কিছুটা অলিখিত। লিখিত সংবিধানও কিছু অলিখিত অংশ থাকে, আবার অলিখিত সংবিধানেও কিছু কিছু লিখিত অংশ থাকে। মানে লিখিত সংবিধানে কিছু প্রথা নীতি সেগুলোও থাকে, সেগুলো অলিখিত থাকে। আবার অলিখিত সংবিধানেও কিছু কিছু জিনিস লিখিত অংশ থাকে, যাতে কিনা সংবিধানের মূল ও কাঠামো যেন পরিবর্তন না হয়, এই জন্য এটা থাকে। সেজন্য একটা পয়েন্ট হচ্ছে কোনো সংবিধানই সম্পূর্ণ লিখিত বা অলিখিত, মানে লিখিত সংবিধানে কিছু অলিখিত অংশ থাকে, আবার অলিখিত সংবিধানে কিছু কিছু লিখিত অংশ থাকে। এবার এটার মূল্যায়ন দেখো। মূল্যায়ন উপরোক্ত আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্তে আসা যায় যে লিখিত সংবিধান অলিখিত সংবিধানের তুলনায় শ্রেষ্ঠত্ব দাবি করতে পারে। আমরা যখনই দেখছি যে লিখিত সংবিধান এত সুযোগ সুবিধা, তাহলে কি হচ্ছে, উপরোক্ত আলোচনার মাধ্যমে আমরা এই সিদ্ধান্তে পাচ্ছি যে লিখিত সংবিধান অলিখিত সংবিধানের তুলনায় শ্রেষ্ঠ, মানে তারা শ্রেষ্ঠ দাবি করতে, মানে তারা শ্রেষ্ঠ। লিখিত সংবিধান যেহেতু সমস্ত কিছু লিখিত আছে, লিখিত আকারে আছে, তাহলে অনেকটা তাদের শ্রেষ্ঠত্ব বেশি প্রমাণ করতে পারে। আবার লিখিত সংবিধানের মধ্যে বহু অলিখিত নিয়মকানুনের অস্তিত্ব লক্ষ্য করা যায়। আবার কিন্তু লিখিত সংবিধান শ্রেষ্ঠত্ব হলেও লিখিত সংবিধানের মধ্যে বহু অলিখিত নিয়মকানুনের অস্তিত্ব লক্ষ্য করা যায়, এবং অলিখিত সংবিধানের মধ্যে লিখিত নিয়মকানুনের অস্তিত্ব লক্ষ্য করা যায়। দেখো লিখিত বা অলিখিত দুটোই, এই যে পয়েন্টটা, কোনো সংবিধানে সম্পূর্ণ লিখিত অলিখিত না সেটা আর কি। লিখিত সংবিধানের মধ্যে বহু অলিখিত নিয়মকানুনের অস্তিত্ব লক্ষ্য করা যায়, আবার অলিখিত সংবিধানের মধ্যে লিখিত নিয়মকানুনের অস্তিত্ব লক্ষ্য করা যায়। কিন্তু তা সত্ত্বেও উভয় প্রকার সংবিধান সমর্থক নয়, দুটোর মধ্যে পার্থক্য বিদ্যমান। উভয় প্রকার সংবিধান সমর্থক নয়, মানে দুটো একই জিনিস নয়, লিখিত আলাদা, লিখিত আর অলিখিত দুজনের মধ্যে একটা পার্থক্য আছে, মানে উভয় প্রকার সংবিধান সমর্থক নয়। তোমরা এই মূল্যায়নটা নিজের মতো করেও লিখতে পারো। এরকম লিখবে যে উপরোক্ত আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে আসা যায় যে লিখিত সংবিধান অলিখিত সংবিধানের তুলনায় শ্রেষ্ঠত্ব দাবি করতে পারে। লিখিত সংবিধানের মধ্যে বহু অলিখিত নিয়মকানুনের অস্তিত্ব লক্ষ্য করা যায়, এবং অলিখিত সংবিধানের মধ্যে লিখিত নিয়মকানুনের অস্তিত্ব লক্ষ্য করা যায়, কিন্তু তার সত্ত্বেও উভয় প্রকার সংবিধান সমর্থক নয়। স্টুডেন্টস, আজকে এ পর্যন্ত। তোমরা এগুলো পরপর দেখতে থাকো, এবং প্রত্যেকটাই পিডিএফ আকারে দেওয়া আছে, তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক নিয়ে এটা তোমার প্রয়োজন হয়ে ডাউনলোড করে নেবে, আর ডাউনলোড করার পরে একটু শুনে নেবে, তাহলে আমার হাতের লেখার জন্য যে তোমাদের অসুবিধা হয় সেটা আর অসুবিধাটা থাকবে না। আজকে এ পর্যন্ত, পরে ফিরে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।